আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। পরমাণুর গঠন এর উপর এখানে আমরা মূলত পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ সম্পর্কে জানবো। তো নিউটন সংখ্যা বের করার পদ্ধতি জানবো, তারপর ভর সংখ্যা বের করার কিছু শর্ট টেকনিক আছে সেগুলো জানবো, এবং হাইড্রোজেন ছাড়াও আরো অনেক মৌলের আইসোটোপ আছে এবং সেগুলো কি কি হইতে পারে এবং সেগুলোর ব্যবহারিক এবং প্রায়োগিক ক্ষেত্রগুলো কিরকম হয় সে সম্পর্কেও আমরা অল্প বিস্তর জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো পার্ট 1 থেকে 3 শুরুতে আমরা পরমাণু ধারণার বিকাশ এবং গঠন সম্পর্কে জানি, বিকজ এখান থেকে অনেক শর্ট কোশ্চেন এবং এমসিকিউ আসে। তো পরমাণু ধারণার বিকাশ এবং গঠন সম্পর্কে যদি বলি যে পদার্থ ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এবং এই ক্ষুদ্র কণা দুই রকমের হয়, অণু এবং পরমাণু। তো আমরা জানি যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা সেগুলোকে বলে পরমাণু, এবং যৌগিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা সেগুলোকে বলে অণু। তো একের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে, এবং যেমন অক্সিজেনের একটা পরমাণু আরেকটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে O2 বা অক্সিজেন অণু গঠন করে, ঠিক একইভাবে নাইট্রোজেনের একটা পরমাণু আরেকটা নাইট্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে N2 অর্থাৎ দ্বি পরমাণুক নাইট্রোজেন অণু গঠন করে। তো এরকম আরো অনেক এক্সাম্পল আছে, যেমন আমরা যদি বলি একটা যৌগের অণুর কথা যদি বলি, কার্বন একটা মৌল, এই কার্বন একটা মৌলের পরমাণু আর অক্সিজেন হচ্ছে আরেকটা মৌলের পরমাণু। তো কার্বনের একটি কার্বন মৌলের পরমাণু এবং দুইটি অক্সিজেন মৌলের পরমাণু মিলে এক কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়, যা একটা যৌগের অণু। তো এরকম দুই বা ততোধিক মৌলিক পদার্থের যে পরমাণু, এই পরমাণু মিলে অণু গঠন করে, এটা মৌলের অণু। আর ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের সাথে যে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে, অণু গঠন করে, সেটাকে বলা হয় যৌগের অণু। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে সর্বপ্রথম পদার্থের যে ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ করেন। তার মতে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য, যা আর ভাঙা যায় না, এরকম কণা দ্বারা গঠিত। তো অবিভাজ্য এই শব্দটা আমরা শুধু মাথায় রাখবো। ডেমোক্রিটাস যে মতামত দিচ্ছেন অবিভাজ্য, এটাকে এই কারণে মাথায় রাখবো কারণ এখানে অ্যাটোমাস একটা গ্রিক ওয়ার্ড আছে, এই অ্যাটোমাস থেকে এই শব্দটার অ্যাকচুয়ালি উৎপত্তি হয়েছে। অ্যাটোমাস শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য। তো ক্ষুদ্র ক্ষুদ্র কণা এবং অবিভাজ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত এই মতবাদটাই সর্বপ্রথম যিনি প্রকাশ করেন তিনি গ্রিক দার্শনিক। এই জিনিসটা আমরা খেয়াল রাখি। আর একটা কথা বলছে যে খ্রিস্টপূর্ব 400 অব্দে, খ্রিস্টপূর্ব 400 অব্দে মানে যীশু খ্রিস্টের জন্মের 400 বছর পূর্বে, যে যাদেরকে খ্রিস্টপূর্ব বলা হয়। তো এনিওয়ে এখানে বলছে যে তিনি এই ক্ষুদ্রতর কণার নাম দেন পরমাণু বা অ্যাটম। আগেই বললাম যে পরমাণু বা অ্যাটম এই কথাটি আসছে গ্রিক শব্দ অ্যাটোমাস থেকে আসছে, যার অর্থ হচ্ছে অবিভাজ্য। তার সমসাময়িক আরো দুজন দার্শনিক ছিলেন, একজন হচ্ছেন প্লেটো, আরেকজন ছিলেন অ্যারিস্টটল। তারা মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন। কি দ্বিমত? যেমন অ্যারিস্টটলের মতে যে পদার্থগুলো হচ্ছে কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্ন, একে যতই ভাঙা হোক না কেন পদার্থের কণাগুলো ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতে থাকবে। তো এই যে ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতে থাকবে অর্থাৎ কন্টিনিউয়াস, এই ওয়ার্ডটা মনে রাখি যে অ্যারিস্টটলের মতে পদার্থসমূহ নিরবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস, অর্থাৎ একে যতই ভাঙা হোক না কেন পদার্থের কণাগুলো ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতে থাকবে। তারপর 1803 সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন এই পরীক্ষালব্ধ তথ্যের উপরে ভিত্তি করে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে বলেন যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং একে আর ভাঙা যায় না। তো তিনি মূলত বোঝাতে চাচ্ছেন যে পরমাণুকে কিছুতেই ভাঙা যায় না। ডাল্টনের এই মতবাদ সকলে গ্রহণ করেন তখন, কারণ তখন পর্যন্ত এটা সবচেয়ে লেটেস্ট ছিলেন এবং সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য বা সবচেয়ে বেশি ভিত্তি আছে এরকম তথ্য হিসাবে তৎকালীন সময়ে এটা গৃহীত হয়। ফলে অ্যারিস্টটলের মতবাদটি এখানে বলছে পরিত্যক্ত হয়ে যায়, এবং লেটেস্ট মতবাদ বলতে গেলে সেটা ছিল জন ডাল্টনের যে মতবাদ, এবং 1803 সালে যেটা তিনি প্রকাশ করেন। আসলে পরমাণু অবিভাজ্য নয় বা ক্ষুদ্রতম কণিকাও নয়, পরমাণু বিভাজ্য। এরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত, এবং ডাল্টনের পরমাণুবাদের এই যে সীমাবদ্ধতা বা তার যে একটা লিমিটেশনস, এটা দূর করার জন্য পরবর্তীতে আরো অনেক পরমাণু মডেলের প্রস্তাব করেন। এদের মধ্যে রাদারফোর্ড এবং বোরের উপর নিলস বোর বা বোর আমরা যদি বলি, পুরো নাম হচ্ছে নিলস বোর। তো এদের মধ্যে রাদারফোর্ড এবং নিলস বোরের যে পরমাণু মডেল গ্রহণযোগ্যতা পায়।
তো এক সময় বিজ্ঞানী রাদারফোর্ড এবং তার সহকর্মীরা একটি পরীক্ষা করেন যা পরমাণু গঠন সম্পর্কে ভালো ধারণা দেয়। পরীক্ষালব্ধ ফল থেকে রাদারফোর্ড বলেন যে পরমাণু ধনাত্মক আধান মানে ধনাত্মক পজিটিভ চার্জ আর ভর একটি ক্ষুদ্র জায়গা আবদ্ধ। এখন এই ক্ষুদ্র জায়গাটি যেটা সেটা হচ্ছে পরমাণুর কেন্দ্র এবং এই কেন্দ্রের নাম দেন নিউক্লিয়াস। তিনি আরও ব্যাখ্যা দেন যে পরমাণু বেশিরভাগ জায়গা ফাঁকা থাকে, পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা থাকে। এখন পরমাণুর বেশিরভাগ জায়গা কেন ফাঁকা থাকে? এই যে ঋণাত্মক আধানযুক্ত বা নেগেটিভ চার্জযুক্ত কণা তেমন কোনো ভর নেই, মানে এখানে ইলেকট্রনের কথা বলছে, ইলেকট্রনের কিন্তু তেমন কোনো ভর নেই, কারণ আমরা জানি যে একটা ইলেকট্রনের ভর একটা প্রোটনের ভরের 1840 গুণের চেয়ে কম। তার মানে 1840 গুণের চেয়ে কম মানে খুবই নগণ্য। ইলেকট্রনের এই নগণ্য ভর এই জন্য একে শূন্য ধরা হয়। হ্যাঁ, এবং ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এরকম ঘুরতে থাকে। তো ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ ক্যারি করে, এগুলো আমরা জানি যে ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ ক্যারি করে। আর কেন্দ্রে যে থাকে প্রোটন, প্রোটন পজিটিভ চার্জ ক্যারি করে। তো ইলেকট্রনের চার্জের মান এবং প্রোটনের চার্জের মান সমান একই, শুধুমাত্র বিপরীত চিহ্নযুক্ত, অর্থাৎ ইলেকট্রন ঋণাত্মক চার্জ যুক্ত, যার মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। একইভাবে প্রোটনও হচ্ছে গিয়ে একই মান 1.6 10⁻19 কুলম্ব, বাট ইলেকট্রনের আগে মাইনাস বসবে এবং প্রোটনের আগে প্লাস বসবে। তো ইলেকট্রন আর প্রোটন এর চার্জের মান এক, কিন্তু তাদের চার্জের যে চিহ্ন অর্থাৎ বিপরীত চিহ্নযুক্ত, একই মান বিপরীত চিহ্নযুক্ত, এতটুকু মনে রাখবো। বিজ্ঞানী বোর পরবর্তীকালে ধারণা দেন যে ঋণাত্মক আধানযুক্ত অর্থাৎ নেগেটিভ চার্জযুক্ত কণা কিছু নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে পরমাণু অবিভাজ্য নয়। এখানে একবারে পরমাণু সম্পর্কে সুন্দর একটু কনক্লুশন টানছে এখানে। তো এখানে বলছে যে আচ্ছা, এখানে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে পরমাণু অবিভাজ্য নয়। এখানে সুন্দর একটু কনক্লুশন দিয়েছে এবং পরমাণু সম্পর্কে একটা বর্ণনা দেওয়া হয়েছে এখানে ছোটখাটো, যে পরমাণু এই এই এতটুকুই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এবং ভালো করে আমরা কয়েকবার পড়বো এতটুকু। হ্যাঁ, পরমাণু অবিভাজ্য নয়, পরমাণু ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে গঠিত। এই যে বললাম পরমাণু ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে গঠিত, এই তিনটাকে তোমরা একটু লিখে নাও। এটা হচ্ছে পরমাণুর তিনটি মৌলিক কণিকা বা পরমাণুর তিনটি স্থায়ী কণিকা। একটা হচ্ছে ইলেকট্রন, 2 নম্বর হচ্ছে প্রোটন, 3 নম্বর হচ্ছে নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন হচ্ছে পরমাণুর তিনটি স্থায়ী কণিকা। পরমাণুর কেন্দ্রে থাকে কে? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন থাকে। তো প্রোটন পজিটিভ চার্জ ক্যারি করে এবং পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াসের মধ্যে থাকে। আর ইলেকট্রনগুলো কক্ষপথে বৃত্তাকার কক্ষপথে কতগুলো সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। তো বলছে পরমাণুর ভরের প্রায় পুরোটাই নিউক্লিয়াসে থাকে। ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গা হচ্ছে ফাঁকা, ফলে প্রকৃতপক্ষে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। তাই ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে এবং প্রোটন পরমাণু কেন্দ্রে অবস্থান করে বা নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। নিউক্লিয়াস এবং এই যে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে, বা এটাকে অরবিট বলে বা এটাকে শেল বলে বা শক্তি স্তর বলে। তো এই অরবিট বা শেলের আর ওই নিউক্লিয়াসের মাঝখানে যে জায়গা, বেশিরভাগ জায়গায় ফাঁকা। তো এখানে বলছে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ সম্পর্কে। তো আমরা পারমাণবিক সংখ্যা, একটা হচ্ছে পরমাণুর সংখ্যা, যেটা একটা পরমাণুর আইডেন্টিটি বা বৈশিষ্ট্য বা পরিচয় বহন করে। তো এখানে আমরা পারমাণবিক সংখ্যা সম্পর্কে একটু জানি। তারপর ভর সংখ্যা এবং আইসোটোপ সম্পর্কে আমাদের লিখে বোঝাতে হবে, এখানে একটু আমরা লিখে বোঝাবো। হ্যাঁ, তো আগে জানি যে পারমাণবিক সংখ্যাটা আসলে কি। তাহলে প্রতিটি মৌলের আলাদা আলাদা পরমাণু রয়েছে, যেমন হাইড্রোজেন গ্যাসের পরমাণু অক্সিজেন গ্যাসের পরমাণু থেকে আলাদা। তো এখানে একটু ক্ল্যারিফাই করি যে প্রতিটি মৌলের আলাদা আলাদা পরমাণু রয়েছে, আসলে ভিন্ন ভিন্ন মৌলের আলাদা আলাদা পরমাণু রয়েছে। একটা মৌলের ভিন্ন রকমের পরমাণু থাকতে পারে, সেই পরমাণু সেটা হচ্ছে আইসোটোপের ব্যাপারে এখানে বলা হয়েছে। আর এখানে যদি আমরা বলি যে হাইড্রোজেন গ্যাসের পরমাণু অক্সিজেন গ্যাসের পরমাণু থেকে আলাদা, তার মানে হাইড্রোজেন গ্যাস একটা ভিন্ন মৌল, অক্সিজেন গ্যাস একটা ভিন্ন মৌল। কাজেই ভিন্ন মৌলের পরমাণু ভিন্ন রকম হয়। কিন্তু যদি বলা হয় প্রতিটি মৌলের আলাদা আলাদা পরমাণু রয়েছে, তার মানে বোঝা যায় এখানে একটি মৌলের যদি আলাদা আলাদা পরমাণু থাকে, তার মানে এটা আইসোটোপের ব্যাপারে ইঙ্গিত করা হয়েছে। তো আইসোটোপ কি ব্যাপারে আর একটু আলোচনা হবে নিচের দিকে, সামনে আসছে। একটি মৌলের পরমাণু থেকে আরেকটি মৌলের পরমাণুর মধ্যে আকার, ভর এবং ধর্মে পার্থক্য হয়ে থাকে।
তো একটি মৌলের পরমাণু থেকে, যেমন এখানে বলা হয়েছে যে হাইড্রোজেন গ্যাসের পরমাণু আর অক্সিজেন গ্যাসের পরমাণু, তাহলে এদের মধ্যে কি কি পার্থক্য হইতে পারে? এদের আকারের পার্থক্য হইতে পারে, কারণ পরমাণুর আকার একটা ছোট একটা বড় হইতে পারে আকারের, বা তাদের যে ভর কম হইতে পারে, ভর বেশি হইতে পারে, এবং তাদের ধর্মেরও পার্থক্য হইতে পারে। যেমন একটা হচ্ছে গ্যাস হইতে পারে, একটা পরমাণু হইতে পারে কঠিন, এরকম হইতে পারে। হ্যাঁ, তো কেন এই পার্থক্য? আসলে পরমাণুতে প্রোটন বা ইলেকট্রনের সংখ্যার পার্থক্যের কারণে পরমাণুর মধ্যে পার্থক্য হয়ে থাকে। তো এখানে মূল কথাটাই হচ্ছে এইটা, যে পরমাণুতে প্রোটন সংখ্যার যে পার্থক্য, এই প্রোটন সংখ্যার পার্থক্যের কারণে পরমাণুর মধ্যে পার্থক্য হয়ে থাকে। কারণ ইলেকট্রন দিছে কেন? কারণ যতগুলো প্রোটন থাকে সমান সংখ্যক ইলেকট্রন থাকে। আগেই বলছি, প্রোটনগুলো পরমাণুর কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে, আর ইলেকট্রনগুলো কতগুলো সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থান থাকে। আচ্ছা, পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যার পার্থক্যের কারণে পরমাণুর মধ্যে পার্থক্য হয়ে থাকে। এখন পরমাণুতে প্রোটন সংখ্যা, এটাকে পারমাণবিক সংখ্যা বলি আমরা, বা ইলেকট্রন সংখ্যা, তিনটেই প্রায় সেম, একই। অর্থাৎ এখানে পারমাণবিক সংখ্যা যা, প্রোটন সংখ্যাও তা, ইলেকট্রন সংখ্যাও তা। এখন ফ্যাক্ট হচ্ছে প্রোটনগুলো পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে, পরমাণুর কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে এবং প্রোটন পজিটিভ চার্জযুক্ত, আর ইলেকট্রনগুলো কতগুলো সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে এবং ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জযুক্ত। কিন্তু যতগুলো প্রোটন একটা পরমাণুতে থাকে ততগুলোই ইলেকট্রন থাকে এবং ততগুলো পারমাণবিক সংখ্যা থাকে, অর্থাৎ তিনটে একই। পারমাণবিক সংখ্যা কোন মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। এখন সোডিয়াম যদি একটা পরমাণু হয়, সোডিয়াম পরমাণুর ডান পাশে উপরের দিকে থাকে চার্জ সংখ্যা। সোডিয়াম পরমাণুর ডান পাশে নিচের দিকে থাকে পরমাণু সংখ্যা। সোডিয়াম পরমাণুর বাম পাশে উপরের দিকে থাকে ভর সংখ্যা। সোডিয়াম পরমাণুর বাম পাশে নিচের দিকে থাকে পারমাণবিক সংখ্যা। এখন পারমাণবিক সংখ্যাকে আমরা প্রোটন সংখ্যাও বলি, বা তত সংখ্যক ইলেকট্রন সংখ্যা। অর্থাৎ একটা মৌলের যতগুলো প্রোটন সংখ্যা থাকবে সমান সংখ্যক পারমাণবিক সংখ্যা থাকবে এবং সমান সংখ্যক ইলেকট্রন সংখ্যা থাকবে। ইলেকট্রন সংখ্যা ঋণাত্মক চার্জ বহন করে, আর প্রোটন সংখ্যা অর্থাৎ পজিটিভ চার্জ বহন করে। পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যা। পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যা। এখন সোডিয়ামের 23 হচ্ছে ভর সংখ্যা, 11 হচ্ছে পারমাণবিক সংখ্যা। সোডিয়ামের ভর সংখ্যা 23, 11 হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে সোডিয়ামের নিউটন সংখ্যা কত? আসলে প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা সমান হচ্ছে ভর সংখ্যা। এখন ভর সংখ্যাকে যদি আমরা এ দিয়ে প্রকাশ করি, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে যদি জেড দিয়ে প্রকাশ করি, আর নিউটন সংখ্যাকে এন দিয়ে প্রকাশ করাই, তাহলে এ ইজ ইকুয়াল টু জেড প্লাস এন, অর্থাৎ ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। এখন প্রোটন সংখ্যা যদি আমরা 11 রাখি, নিউটন সংখ্যা বের করব, আর ভর সংখ্যা দেওয়া আছে 23, তাহলে এটাকে যদি লেফট সাইডে শিফটিং করি মাইনাস হবে ইকুয়াল এন, তাহলে এখানে আসবে 12 ইকুয়াল টু এন, অর্থাৎ নিউটন সংখ্যা হচ্ছে 12টি।
একইভাবে যদি আমরা দেখি যে ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে 11টি, নিউট্রন সংখ্যা 12টি, তাহলে ভর সংখ্যা 23। ভর সংখ্যা হচ্ছে 23। তো এইভাবে আমরা অ্যালুমিনিয়ামেরটাও বের করতে পারি। অ্যালুমিনিয়ামের 13 হচ্ছে তার প্রোটন সংখ্যা, আর 27 হচ্ছে তার ভর সংখ্যা। অ্যালুমিনিয়ামের নিউট্রন সংখ্যা কিভাবে বের করব? তাহলে আমরা ভর সংখ্যা থেকে মাইনাস করব প্রোটন সংখ্যাকে, তাহলে অ্যালুমিনিয়ামের নিউট্রন সংখ্যা হচ্ছে 14টি। একইভাবে যদি নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা ইকুয়াল ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা হচ্ছে 14টি প্লাস প্রোটন সংখ্যা হচ্ছে 13টি, তাহলে ভর সংখ্যা দাঁড়ায় 27টি। তো বিভিন্ন ধরনের মৌল আছে, সেই মৌলের একই পদ্ধতিতে আমরা এরকম ভর সংখ্যা বের করতে পারি। তারপরে আসবে ভর সংখ্যা বের করার, অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর ভর সংখ্যা কিভাবে বের করব। 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর ভর সংখ্যা বের করার যে শর্টকাট টেকনিক হচ্ছে, যদি পারমাণবিক সংখ্যা লেস দেন 20 অথবা 20-এর সমান হয়, তবে টেকনিক হচ্ছে আমরা পারমাণবিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করব। কখন? যখন পারমাণবিক সংখ্যা জোড় হবে। পারমাণবিক সংখ্যা যদি জোড় হয় 2 দিয়ে গুণ করব। আর যদি বিজোড় হয়, পারমাণবিক সংখ্যা যদি বিজোড় হয়, তাহলে পারমাণবিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করব, সাথে 1 যোগ করে দিব। এখন একটা এক্সাম্পল যদি দিই, তাহলে ম্যাগনেসিয়ামের কথা যদি বলি, যে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, তাহলে ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা কত? ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা হচ্ছে 12 × 2, তাহলে 24। ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা আমরা পাই 24। যদি আমরা সোডিয়ামের এক্সাম্পল ধরি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তাহলে সোডিয়ামের ভর সংখ্যা কত? তো যেহেতু সোডিয়ামের 11, এটা হচ্ছে বিজোড়, তাহলে 11 × 2 + 1, তাহলে এটা হচ্ছে 23, তাহলে সোডিয়ামের ভর সংখ্যা 23। একইভাবে 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো আছে পিরিয়ডিক টেবিলের, এই 1 থেকে 20 পর্যন্ত এই মৌলগুলোর পারমাণবিক সংখ্যা সাহায্যে ভর সংখ্যা বের করা যায়। যদি জোড় হয় তবে পারমাণবিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করব, তাহলে ভর সংখ্যা পাওয়া যাবে। যদি বিজোড় হয় তাহলে পারমাণবিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করব +1 করব, তাহলে ভর সংখ্যা পাওয়া যাবে। এখন এর 1 থেকে 20-এর মধ্যে কিছু এক্সেপশনাল আছে। এক্সেপশনাল বলতে কিছু ব্যতিক্রম আছে। যেমন 1 থেকে 20 এর মধ্যে এক্সেপশনাল হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। যেহেতু বিজোড়, লজিক অনুযায়ী, সূত্র অনুযায়ী, তাহলে হয় 1 × 2 আর +1। যেহেতু বিজোড়, সেক্ষেত্রে এরকম হওয়ার কথা। তাহলে আসে কত? আসে 3। কিন্তু না, হাইড্রোজেনের ভর হচ্ছে 1, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, ভরও 1। তারপর আর একটা এক্সেপশনাল বা ব্যতিক্রম হচ্ছে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। তাহলে সেই ক্ষেত্রে বেরিলিয়ামের ভর সংখ্যা হওয়ার কথা ছিল, যেহেতু জোড়, তাহলে 8 হওয়ার কথা ছিল। কিন্তু না, বেরিলিয়ামের পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 9। তারপর আমরা দেখি যে আর একটা এক্সেপশনাল হচ্ছে, আমরা যদি দেখি যে ক্লোরিনের অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। তাহলে যদি আমরা এটাকে, যেহেতু 17 বিজোড়, তাহলে হবে 17 × 2 + হবে 1, তাহলে 35 হওয়ার কথা। কিন্তু না,
এর পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা হচ্ছে 35.5। আরো একটা এক্সেপশনাল আছে এখানে, 1 থেকে 20-এর মধ্যে মোটামুটি 3টা হচ্ছে এক্সেপশনাল। আর একটা এক্সেপশন হচ্ছে আর্গন। আর্গনের অ্যাটমিক নাম্বার 18। যেহেতু 18 জোড় সংখ্যা, তাহলে হওয়ার কথা ছিল 18 × 2, তার মানে 36 হওয়ার কথা ছিল, কিন্তু না, আর্গনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 40। তাহলে এখানে আমরা দেখতে পাই যে আর্গন 18 হচ্ছে তার অ্যাটমিক নাম্বার, আর মাস নাম্বার হচ্ছে 40। তাহলে এই 4টা হচ্ছে এক্সেপশনাল। বারবার বলতেছি এই 4টা এক্সেপশনাল। বিভিন্ন এমসিকিউতে এবং বিভিন্ন পরীক্ষার মধ্যে এই 4টা এসে থাকে। 21 থেকে 30 এর মধ্যে আরো 10টি এলিমেন্ট আছে, যে এলিমেন্টের আরো একটা শর্টকাট টেকনিক আছে, যা পরবর্তীতে দেখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো এরপরে যে টপিক সেটা হচ্ছে গিয়ে আইসোটোপ। তো আমরা আইসোটোপের ব্যাপারে এর আগে কথাবার্তা বলেছি যে আইসোটোপটা আসলে কি। তো আইসোটোপের সংক্ষেপে যদি বলি যে একই মৌলিক পদার্থের বা এক মৌলিক পদার্থের যে পরমাণু আছে, সেই মৌলিক পদার্থের যে পরমাণুগুলোর প্রোটন সংখ্যা একই রকম, অর্থাৎ প্রোটন সংখ্যা এক, কিন্তু তাদের ভর সংখ্যা এবং তাদের নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোপ বলা হয়। অর্থাৎ একই মৌলের পরমাণু। আইসোটোপ হওয়ার ব্যাপারে যে শর্ত সেটা হচ্ছে একই মৌলের পরমাণু। একই মৌলের যদি পরমাণু হয় যাদের প্রোটন সংখ্যা এবং এক, কিন্তু ভর সংখ্যা ভিন্ন। তো আইসোটোপের ব্যাপারে যদি বলি যে আইসোটোপ, তাহলে এখানে আইসো বলতে এই শব্দটা দিয়ে বোঝায় যে সমান। আর এইখান থেকে মনে রাখার উপায় হচ্ছে এই যে টপ, এইখানে পি আছে, তার মানে এখান থেকে ধরে নিও যে এটা হচ্ছে গিয়ে প্রোটন সংখ্যা বা প্রোটন মনে রাখলেই হয়। তো আইসোটপ দিয়ে বোঝায় যে প্রোটন সংখ্যা সমান, অর্থাৎ আইসোটপ মানে প্রোটন সমান বা প্রোটন সমান, এটা শর্টকাট মনে রাখা আর কি। যদি প্রোটন সমান, তাহলে অসমান কি? তাহলে অসমান এখানে হইতে পারে কি, একটা হতে পারে ভর সংখ্যা অসমান, ভর সংখ্যা, আর আরেকটা হচ্ছে নিউটন সংখ্যা। যদি আমরা বলি নিউটন সংখ্যা, এই ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা এটা হচ্ছে অসমান। অসমান বলতে এখানে ভিন্ন বললাম, ভিন্ন, সমান বা ভিন্ন। তো সংজ্ঞাটা কি দাঁড়ায়? যে সংজ্ঞাটা দাঁড়ায় যে আইসোটোপ বলতে বোঝায় যে একই মৌলের পরমাণু, আমরা যদি বলি যে একই মৌলের পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান, কিন্তু প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোপ বলে। এখন আইসোটোপের মূল যে আলোচনার মধ্যে মেইন বুকে যে আলোচনা হয়েছে, এখানে বলছে যে হাইড্রোজেন একটা এলিমেন্ট, এই হাইড্রোজেন মৌলের 3টা আইসোটোপের ব্যাপারে কথা বলা হয়েছে। একটা হচ্ছে প্রোটিয়াম হাইড্রোজেনের, একটা হচ্ছে প্রোটিয়াম যার পারমাণবিক সংখ্যা 1, আবার ভর সংখ্যাও 1। তো এইটাকে বলা হয়, নাম দেওয়া হয়েছে প্রোটিয়াম। আর আরেকটা হচ্ছে গিয়ে তোমার যে হাইড্রোজেনের আমরা জানি যে পারমাণবিক সংখ্যা 1 বা প্রোটন সংখ্যা 1, কিন্তু ভর সংখ্যা হচ্ছে 2, এটাকে বলা হয় ডিউটেরিয়াম। তারপর যদি বলি আরেকটা হচ্ছে গিয়ে 3 নম্বরে যদি বলি যে 3 নম্বরে, সেটা হচ্ছে গিয়ে হাইড্রোজেনের 3 হচ্ছে গিয়ে ভর সংখ্যা, 1 হচ্ছে প্রোটন সংখ্যা, এটাকে বলা হয় ট্রিটিয়াম। তো
তো এইখানে মেইন বুকে দেওয়া আছে এই তিনটা, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। অর্থাৎ প্রোটিয়াম যার প্রোটন সংখ্যা 1 এবং ভর সংখ্যা হচ্ছে 1, ডিউটেরিয়াম যার প্রোটন সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা হচ্ছে 2, আর ট্রিটিয়াম যার প্রোটন সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা হচ্ছে 3। তো এইখানে আমরা দেখতে পাই একটা হাইড্রোজেন অ্যাটমের বা হাইড্রোজেন যে পরমাণু আছে তার তিনটা আইসোটোপ আছে। অর্থাৎ একই মৌল, হাইড্রোজেন মৌল, এটা হাইড্রোজেন মৌল একই মৌল, একই মৌলের পরমাণু যাদের প্রোটন সংখ্যা সেম। অর্থাৎ এখানে 1 1 1 প্রোটন সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা ভিন্ন। ভর এখানে 1, এইখানে 2, এইখানে 3, ভর সংখ্যা ভিন্ন। এখন আমরা যদি বলি নিউটন সংখ্যা কি, তো এইটার নিউটন সংখ্যা বের করার টেকনিক, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দেব। তো ভর সংখ্যা ছিল কত? 1, প্রোটন সংখ্যা 1, তাহলে 0। তাহলে বোঝা গেল প্রোটিয়ামের নিউটন সংখ্যা 0। তারপরে যদি দেখি ডিউটেরিয়ামের নিউটন সংখ্যা, ডিউটেরিয়ামের ভর সংখ্যা থেকে আবার প্রোটন সংখ্যা বাদ দিব, ভর সংখ্যা 2, প্রোটন সংখ্যা হচ্ছে 1, তাহলে এর নিউটন সংখ্যা 1। আবার ট্রিটিয়ামের নিউটন সংখ্যা বের করব, তো এর ভর সংখ্যা হচ্ছে, ভর সংখ্যা থেকে আমরা এর প্রোটন সংখ্যাকে বাদ দেব, ভর সংখ্যা হচ্ছে 3, প্রোটন সংখ্যা হচ্ছে 2, প্রোটন সংখ্যা হচ্ছে 1, তাহলে এখানে নিউটন সংখ্যা হচ্ছে 2। তাহলে দেখতে পাই একই মৌলের পরমাণু, একই মৌলের পরমাণু অর্থাৎ হাইড্রোজেন যার প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা, ভর সংখ্যা, যার ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা এই দুইটা হচ্ছে ভিন্ন, ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন। তো যেহেতু ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন, যেহেতু ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন কিন্তু প্রোটন সংখ্যা সেম, তাহলে এইটা আবার দেখতে পাচ্ছি, এইখানে দেখতে পাচ্ছি হাইড্রোজেনের ডিউটেরিয়ামের, এইখানে আমরা দেখতে পাই যে এর প্রোটন সংখ্যা হচ্ছে 1 কিন্তু এর ভর সংখ্যা হচ্ছে 2, আবার এখানে নিউটন সংখ্যা কত? 1। তার মানে ভর সংখ্যা এখানে 1, এখানে 2, এখানে 3, নিউটন সংখ্যা এখানে 0, এখানে 1, এখানে 2। ভর সংখ্যা পরিবর্তন হওয়ার কারণে নিউটন সংখ্যারও পরিবর্তন হয়, কিন্তু প্রোটন সংখ্যা প্রতি ক্ষেত্রে 1 1 এবং 1। তো একই মৌলের পরমাণু যাদের প্রোটন সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোপ বলে। আশা করি বুঝতে পারছো। এগুলো হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। এরপর অক্সিজেনের আইসোটোপ আছে, যেমন অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি 16 একটা আছে। তারপর অক্সিজেনের আরেকটা আমরা জানি যে অক্সিজেনের 17 ভর সংখ্যা বিশিষ্ট একটা আইসোটোপ আছে। আবার অক্সিজেন আরেকটা জানি যে 18 ভর সংখ্যা বিশিষ্ট আরেকটা আইসোটোপ আছে। তো এখানে অক্সিজেনের 3টা আইসোটোপ আছে। এরপর আরো অনেক এলিমেন্ট আছে যেগুলোর আইসোটোপ আমরা মোটামুটি জানি। যেমন এখানে বলা হয়েছে যে কার্বনের কথা বলা হয়েছে, কার্বনেরও 3টা আইসোটোপ আছে, কার্বন 12, কার্বন 13, কার্বন 14, কার্বনের 3টা আইসোটোপ টোটাল। তো কার্বন, আমরা যদি কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, কার্বন 12 এটা একটা আইসোটোপ, আর হচ্ছে গিয়ে কার্বন এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 6। যদি বলি কার্বন 13 আরেকটা আইসোটোপ, তারপর কার্বন 6 আরেকটা হচ্ছে গিয়ে কার্বন 14 আরেকটা আইসোটোপ। তো এখানে কার্বনের 3টা আইসোটোপ আছে। তারপর আরো কিছু এক্সাম্পল যদি দিই, ইউরেনিয়ামের 2টা আইসোটোপ আছে। ইউরেনিয়ামের আমরা জানি যে ইউরেনিয়াম একটা ভারী মৌল, ইউরেনিয়ামের 235 ভর বিশিষ্ট, 92 হচ্ছে তার অ্যাটমিক নাম্বার। আবার ইউরেনিয়াম আরেকটা আছে 238 ভর বিশিষ্ট, 92 হচ্ছে তার অ্যাটমিক নাম্বার। এখানে ইউরেনিয়ামের এই দুইটা হচ্ছে গিয়ে তোমার ইউরেনিয়াম মৌল, অনেক ভারী মৌল, ইউরেনিয়ামের 2টা আইসোটোপ। তারপর আরো আছে কোবাল্টের আইসোটোপ আছে। তারপর আমরা যদি বলি যে কোবাল্টের আইসোটোপ থাকে, কোবাল্টের আইসোটোপ আছে 2টা, তাইলে কোবাল্ট হচ্ছে গিয়ে তোমার 27, তা হচ্ছে তার অ্যাটমিক নাম্বার, আর 59 হচ্ছে তার মাস নাম্বার। আর একটা আছে কোবাল্টের 27 তার অ্যাটমিক নাম্বার, আবার এখানে 60 হচ্ছে গিয়ে তার মাস নাম্বার। তো এখানে কোবাল্ট 60 যেটা আছে, যে কোবাল্ট 60, এই কোবাল্ট 60 বেসিকলি ক্যান্সার চিকিৎসার রেডিওথেরাপিতে ব্যবহৃত হয়। ক্যান্সার চিকিৎসার রেডিওথেরাপিতে কোবাল্ট 60 ব্যবহার করা হয়। তারপর
ইউরেনিয়ামের কথা যে বললাম, যে ইউরেনিয়াম 235 যে ইউরেনিয়াম আছে, এটা হচ্ছে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে ইউরেনিয়ামের যে এখানে যেটা দেওয়া আছে 235, এই ইউরেনিয়াম, ইউরেনিয়ামের এই আইসোটোপটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আমরা জানি যে পরমাণু অস্ত্রে এটা ব্যবহৃত হয়। তারপর 238-এর যে একটা আইসোটোপ আছে, এটা প্লুটোনিয়াম উৎপাদনে কাঁচামাল হিসেবেও এটা ব্যবহৃত হয়। তো ইউরেনিয়ামের এই দুইটা ব্যবহার। তারপর এখানে যে কার্বনের কথা বলছি, যে কার্বনের যে আহ, আমরা দেখতে পাই এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 6। তো এইখান থেকে নিউট্রন সংখ্যা কত পাই? এখান থেকে নিউট্রন সংখ্যা পাই আমরা বল সংখ্যা থেকে, যদি প্রোটন সংখ্যা বাদ দিই। তা কার্বন এখানে তিনটা যে আইসোটোপ আছে, তাহলে দেখতে পাচ্ছি যে কার্বন তিনটা আইসোটোপের মধ্যে একটার হচ্ছে গিয়ে প্রোটন সংখ্যা 6 এবং ভর সংখ্যা হচ্ছে 12, এবং এইটা নিউট্রন সংখ্যা 6। আবার এই কার্বনে দেখতে পাচ্ছি যে প্রোটন সংখ্যা হচ্ছে 6 এবং ভর সংখ্যা 13, নিউট্রন সংখ্যা হচ্ছে 7। আবার এই কার্বনে দেখতে পাচ্ছি আমরা যে এর প্রোটন সংখ্যা 6 কিন্তু ভর সংখ্যা 14, অর্থাৎ এইখানে নিউট্রন সংখ্যা পাচ্ছি আমরা 8। তো এইখানে মোটামুটি কার্বনের তিনটা আইসোটোপ। তো এইখানে কার্বনের তিনটা আইসোটোপের মধ্যে এই যে কার্বন যে 14, যে অর্থাৎ যে এই যে আইসোটোপটা দেওয়া আছে, এই যে কার্বন 14 আইসোটোপ, এই কার্বন 14 আইসোটোপ ডেটিং, বা আমরা যদি বলি যে জীবাশ্মের যে বয়স নির্ধারণ করা হয়, অর্থাৎ জীবাশ্মের বয়স নির্ধারণের ক্ষেত্রে এইটা ব্যবহৃত হয়, এবং তাছাড়া ভূতাত্ত্বিক গবেষণার কাজেও এই আইসোটোপটা ব্যবহার করা হয়। তো মোটামুটি আইসোটোপের অনেকগুলো বিষয় এখানে জানলাম। তারপরে যদি আরও একটু বলি যে এখানে কার্বন 12 যে আইসোটোপ দেওয়া আছে, তো কার্বন 12 আইসোটোপ এটা হচ্ছে স্থায়ী আইসোটোপ। যে কার্বন 12 যে আইসোটোপ দেওয়া আছে, এটা হচ্ছে স্থায়ী আইসোটোপ। তো স্থায়ী অস্থায়ী আসলে এইটা কি জন্য বলা হয়? কারণ এই কার্বনের যে আমরা জানি যে কোনো মৌল, তার ভিতরে যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, এবং প্রোটন এবং নিউট্রন এই তাদের যে অনুপাত, সেই অনুপাত যদি সঠিক না হয় এবং তাদের যে শক্তির যে সামঞ্জস্য, সেই সামঞ্জস্য যদি ঠিক না থাকে, তাহলে তারা ঠিক করার জন্য, অর্থাৎ শক্তির সামঞ্জস্য সঠিক না থাকলে এটি আরও স্থিতিশীল বা স্টেবল অবস্থানে যেতে এটা পরিবর্তন হয়। তো এই যে পরিবর্তন হওয়ার সময় এরা যে রেডিও অ্যাক্টিভ, অর্থাৎ যে রেডিয়েশন বা বিকিরণ নির্গত করে, তো বিকিরণগুলো আলফা, বিটা, গামা রশ্মি তারা নির্গত করে। তো এই আলফা, বিটা, গামা রশ্মি নির্গত করতে গিয়ে দেখা যায় যে অনেক আইসোটোপ আছে, সেই আইসোটোপগুলো দেখা যায় যে তাদের একটা নির্দিষ্ট অর্ধায়ু থাকে, বা তাদের অর্ধায়ু, যার কারণে এটি সময়ের সাথে সাথে দেখা যায় ক্ষয়প্রাপ্ত হয়, এবং ক্ষয়প্রাপ্ত হয়ে একটা পর্যায়ে তারা বিভিন্ন মৌল বা বিভিন্ন মৌল বা বিভিন্ন ধরনের আইসোটোপে, ভিন্ন একটা আইসোটোপে পরিবর্তন হয়। এর মূল কারণটা হচ্ছে পরমাণুর যে আইসোটোপের কথা বললাম, যে এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ ডিকে, বা এটাকে যদি আমরা বলি রেডিও অ্যাক্টিভ ডিকে, বা এটাকে তেজস্ক্রিয় ক্ষয়ের কারণে আইসোটোপের পরিবর্তন হয়। অর্থাৎ নিউক্লিয়াস স্থায়ী না, নিউক্লিয়াস স্থায়ী না, এইটা পরিবর্তন হইতে থাকে। একটা পর্যায়ে পুরো আইসোটোপই পরিবর্তন হয় এবং ভিন্ন একটা আইসোটোপে পরিণত হয়, বা ভিন্ন একটা মৌলে পরিণত হয়। তো কিছু এগুলো হচ্ছে গিয়ে অস্থায়ী আইসোটোপ, মানে যেগুলো স্টেবল না। আর কিছু আইসোটোপ আছে যেগুলো অনেক বেশি স্টেবল আইসোটোপের মধ্যে হচ্ছে গিয়ে এই যে বললাম যে কার্বন 12 যে আইসোটোপ, এই কার্বন 12 আইসোটোপটা অনেকটা স্টেবল একটা আইসোটোপ। তারপরও এখানে যে বললাম যে অক্সিজেন দেওয়া আছে, অক্সিজেন 16 যে একটা আইসোটোপ দেওয়া আছে, এই যে এইটাও স্টেবল একটা আইসোটোপ। তাহলে আমরা বলতে পারি আইসোটোপের স্টেবলের উপরে ভিত্তি করে আইসোটোপ আবার দুই ধরনের বলতে পারি। একটা হচ্ছে স্টেবল আর একটা হচ্ছে আনস্টেবল আইসোটোপ। তো অধিকাংশ আনস্টেবল আইসোটোপ, শুধুমাত্র আমরা যদি বলি কয়েকটা আইসোটোপ আছে যেগুলো স্টেবল, তার মধ্যে এই দুইটা এক্সাম্পল দিলাম, আরও থাকতে পারে এগুলো। উপরে ক্লাস উঠলে এগুলো আরও ভালো করে পড়াশোনা আরও বোঝা যাবে। আপাতত এখানে নাই আলোচনা, তো এগুলো আলোচনা এদিকে না গেলেই ভালো হয়। তো আইসোটোপের আরও অনেক প্রয়োগ আছে এবং ব্যবহারিক অনেক ক্ষেত্র আছে। অষ্টম শ্রেণীর যে বই আছে, বইতে চিকিৎসা ক্ষেত্রে, তারপর কৃষি ক্ষেত্রে, গবেষণার কাজে বিভিন্ন ক্ষেত্রে যে আইসোটোপের ব্যবহার উল্লেখ করা আছে, ওইগুলো মনোযোগ দিয়ে পড়লেই হবে। এগুলো এত ডিটেইল জানা লাগবে না, শুধু আমরা জানলাম যে আসলে আইসোটোপ কি। আইসোটোপ বেসিকলি আরেকবার রিপিট করি, যে আইসো হচ্ছে সমান, আর এখানে টোপ হচ্ছে গিয়ে আমরা মনে রাখবো যে পি দিয়ে প্রোটন বোঝায়, তাই প্রোটন সংখ্যা সমান।
এই তো প্রোটন সংখ্যা সমান, তাহলে অসমান কি? অসমান হচ্ছে গিয়ে নিউটন সংখ্যা এবং অসমান হচ্ছে গিয়ে ভর সংখ্যা। অর্থাৎ একই মৌলের পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলে। এতটুকু সংজ্ঞায় লিখে দিলে আর এখানে দুই একটা উদাহরণ দিলেই হয়ে যায়, আর লাগে না। তো এখানে আরেকটা কথা যে ভর সংখ্যা আমরা কীভাবে বের করবো সেটা দেখাইলাম, এবং ভর সংখ্যা যেগুলো এই ফর্মুলা দিয়ে বের করছি এগুলো তো ওইভাবে ফর্মুলা দিয়ে বের করা শিখলাম, কিন্তু এগুলো মুখস্থ করা লাগবে। এগুলো মুখস্থ করলে হয় কি কুইকলি রেসপন্স করা যায়, এই আর কি। তারপরে এখানে যে আরেকটা কথা যে ইলেকট্রন প্রোটন নিউটন আসলে কি, যদি এর আগে টপিকস অ্যানালাইসিস করার সময় বলা হয়েছে ইলেকট্রন প্রোটন নিউটন হচ্ছে একটা মৌলের যে পরমাণুর তিনটা স্থায়ী কণিকা থাকে বা মৌলিক কণিকা থাকে, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউটন। তো ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে কতগুলো সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে, এবং প্রোটন আর নিউটনগুলো হচ্ছে যে পরমাণু সে পরমাণুর কেন্দ্রে অবস্থান করে। তো এখানে যদি আমরা ধরি যে এটা একটা পরমাণু, এটা হচ্ছে তার একটা নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউট্রন। প্রোটন পজিটিভ চার্জ ক্যারি করে আর নিউট্রন চার্জ নিরপেক্ষ। আর ইলেকট্রনগুলো কতগুলো সুনির্দিষ্ট বৃত্তাকার পথে ঘুরতে থাকে। এখন ইলেকট্রনগুলো এটা নেগেটিভ চার্জ ক্যারি করে আর প্রোটনগুলো পজিটিভ চার্জ ক্যারি করে। তো ইলেকট্রন নেগেটিভ চার্জ আর প্রোটন পজিটিভ চার্জ, তাহলে নিউটন কি? নিউটন তাহলে চার্জ নিরপেক্ষ। নিউটন চার্জ নিরপেক্ষ। মূলত একটা পরমাণু সামগ্রিকভাবেই চার্জ নিরপেক্ষ। একটা পরমাণু, এই পরমাণুটি সামগ্রিকভাবেই চার্জ নিরপেক্ষ। তো এই যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন যে ঘুরতে থাকে, এই ইলেকট্রন, এই প্রোটন আবার এই নিউটন, এদেরকে নিয়েই হচ্ছে গিয়ে এই যে প্রোটন সংখ্যা প্লাস হচ্ছে নিউটন সংখ্যা মানে হচ্ছে গিয়ে ভর সংখ্যা। আর এই ভর সংখ্যা প্রোটন সংখ্যা নিউটন সংখ্যার সমষ্টি, এটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে বোঝা যায় যে একটা পরমাণু সবটুকু ভর তার কেন্দ্রের মধ্যে পুঞ্জীভূত থাকে, অর্থাৎ কেন্দ্রের মধ্যে স্টোরড থাকে, সঞ্চিত থাকে বা জমা থাকে। আর বৃত্তাকার কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘোরে, যত সংখ্যক প্রোটন কেন্দ্রের মধ্যে অবস্থান করে তত সংখ্যক ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘোরে। তো এরপরে যে লেকচার আসবে সেখানে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘোরে। এখন একই কক্ষপথে কি সব একের অধিক ইলেকট্রন যদি থাকে কোনো একটা মৌলের, তবে কোনো একটা মৌলের যদি একাধিক ইলেকট্রন থাকে, তো একাধিক ইলেকট্রনগুলো কি একই কক্ষপথে ঘুরে নাকি একাধিক কক্ষপথে ঘুরে, এইটার উপরে নেক্সট যে লেকচার সে লেকচারে এটা আমি ক্লিয়ারিফাই করবো ইনশাল্লাহ, বা এটা ডিসকাস করব। আর আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।